তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হবে। আমার প্রশ্ন হচ্ছে যে তৃতীয় ভাষা শিক্ষা দেওয়ার মতো শিক্ষক কি আমাদের বাংলাদেশে এখন আছে? আমাদের মাননীয় অর্থমন্ত্রী দীর্ঘ সময় একটি লম্বা বক্তৃতা দিয়েছেন। এই বক্তৃতা মোটামুটি সবটাই পড়ার চেষ্টা করেছি। একটা অংশ থেকে আমি একটু কোট করতে চাই। স্বাস্থ্য পরিবার কল্যাণ অংশে তিনি বলেছেন, একটি স্বাস্থ্যবান জাতি গঠনেই টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশের পূর্ব শর্ত। ওনার এই বক্তব্যের সাথে আমি আংশিকভাবে একমত। আমি পুরোপুরি একমত হতাম যদি এখানে আরেকটি শব্দ তিনি যুক্ত করতেন। স্বাস্থ্যবান শব্দটির পরে সুশিক্ষিত জাতি, এই শব্দটা যুক্ত করলে মনে হয় কোরআনে কারিমের আল্লাহর যে বক্তব্য তার সাথে এক হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, সুশিক্ষা এবং সুস্বাস্থ্য দুইটা শর্তের কথা আল্লাহ বলেছেন, তিনি একটি কথা বলেছেন। এজন্য এখানে যদি তিনি সুশিক্ষার যুক্ত করেন তাহলেই আমাদের একটি সমৃদ্ধ বাংলাদেশ এবং টেকসই উন্নয়ন সম্ভব। এই টেকসই উন্নয়ন সমৃদ্ধ বাংলাদেশের অন্তরায় আমাদের দেশে আপনার দুর্নীতি। যদি সুশিক্ষিত জাতি আমরা গঠন করতে পারি তাহলে এই দুর্নীতি থেকে আমরা মুক্ত করতে পারবো। আমরা অতীত ইতিহাস যদি দেখি, বিগত সময়ে সাম্প্রতিক ইতিহাস, ফ্যাসিস্ট আমলে যারা রাষ্ট্র পরিচালনা করেছিলেন তারা প্রধানমন্ত্রী থেকে নিয়ে ওনার সঙ্গে যারা ছিলেন তারা সকলেই সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন, কিন্তু সুশিক্ষা না থাকার কারণে আমরা দেশটাকে সমৃদ্ধ করতে পারিনি। এই জন্যই আমি মনে করি যদি সুশিক্ষিত জাতি গঠন করতে হয় তাহলে সুশিক্ষা দরকার। সুশিক্ষার জন্যে আমরা মনে করি ইসলামাইজেশন অফ নলেজ, জ্ঞানের ধর্মীয় শিক্ষাকে সর্বত্র বাধ্যতামূলক করা দরকার। আজকে আমি দাবি করব যে সকল স্তরে শিক্ষার ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক করার জন্যে, তাহলে একটি সুশিক্ষিত জাতি গঠন করা সম্ভব হবে, দুর্নীতিমুক্ত দেশ, সমৃদ্ধ দেশ গড়া সম্ভব। মাননীয় স্পিকার, আজকে যে বাজেট পেশ করা হয়েছে সেখানে মোটা দাগে জনগণের চারটি প্রশ্ন। এক নম্বর হচ্ছে এই বাজেট বাস্তবায়ন সম্ভব কি না। দুই নম্বর হচ্ছে রাজস্ব আদায়ের যে টার্গেট নির্ধারণ করা হয়েছে সেটা সম্ভব কি হবে কি না। কারণ এই দুইটার অতীত ইতিহাস আমরা যদি দেখি, অতীত রেকর্ড, কোনো সময় আমরা সেই টার্গেট অ্যাচিভ করতে পারি নাই। তিন নম্বর প্রশ্ন হচ্ছে বাজেটে যে অর্থ বরাদ্দ করা হয়েছে সেটা লুটপাট হবে কি না। বিগত সময়ে বাজেটের আকার বড় করা হয়েছে আর বড় বড় লুটপাট করা হয়েছে, রাষ্ট্রের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে, 30 লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করা হয়েছে। এজন্য জনগণ সন্দিহান যে এই বাজেটে লুটপাট হবে কিনা। আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমরা স্পষ্ট বক্তব্য জানতে চাই, জাতি জানতে চায়, তিনি যেন স্পষ্টভাবে ঘোষণা দেন এই বাজেটের একটি পয়সাও লুটপাট হবে না, অপচয় হবে না, মিসইউজ হবে না। আমরা যদি একটু উদাহরণ দেই, বিগত অর্থ বছরে 1 কিলো রাস্তা নির্মাণ করতে, আমাদের বাংলাদেশে 1 কিলো মহাসড়ক নির্মাণ করতে ইন্ডিয়ার চাইতে 4.4 গুণ খরচ বেশি হয়েছে। আমাদের চায়নার চাইতে প্রায় 2 গুণ অর্থ বেশি খরচ হয়েছে এবং পাকিস্তানের চাইতে 2.15 গুণ অর্থ বেশি খরচ হয়েছে। এগুলা শুধু হয়েছে লুটপাটের কারণে। এই জন্য লুটপাটকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি ইনশাল্লাহ আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে জনগণের, বাজেট বরাদ্দে বৈষম্য হবে কি না। আমরা বৈষম্যের জন্যই লড়াই করেছি, বৈষম্য দূর করার জন্যই লড়াই করেছি, বৈষম্য দূর করার জন্য আমরা জীবন দিয়েছি। আমাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকেই শহীদ হয়েছেন। উই ওয়ান্ট জাস্টিস, এই ছিল আমাদের স্লোগান। আমরা এই সরকারের 4 মাসে আমরা বৈষম্য লক্ষ্য করতে পেরেছি বরাদ্দের ক্ষেত্রে এবং বিভিন্ন জায়গায়, যেমন সিটি কর্পোরেশন, জেলা পরিষদের প্রশাসন, এই সব জায়গায় আমরা বৈষম্য দেখেছি এবং বিভিন্ন অর্থ বরাদ্দের ক্ষেত্রেও সরকারি দল বিরোধী দলের মধ্যে আমরা বৈষম্য লক্ষ্য করেছি। এই বাজেট যে নির্ধারণ করা হয়েছে যদি সেখানে বৈষম্য দূর হবে কি না, এইটা জনগণের মনে প্রশ্ন। আমরা আজকের এই ধন্যবাদ মাননীয় সদস্য, সময় শেষ। আচ্ছা,
আচ্ছা ঠিক আছে, 2 মিনিট। শিক্ষা খাতে, মাননীয় স্পিকার, শিক্ষা খাতে বলা হয়েছে ডিজিটাল ক্লাসরুমের কথা, কিন্তু আমাদের বিদ্যুতের যে অবস্থা, বিদ্যুৎ তো আমাদেরকে মিস কল দেয়। মাননীয় স্পিকার, এই মিস কল দেওয়া বিদ্যুৎ দিয়ে কি ডিজিটাল ক্লাসরুম কি সম্ভব? এই জন্য এই ব্যাপারে সুস্পষ্ট কোনো বক্তব্য নেই। তারপরে বলা হয়েছে তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হবে। আমার প্রশ্ন হচ্ছে যে তৃতীয় ভাষা শিক্ষা দেওয়ার মতো শিক্ষক কি আমাদের বাংলাদেশে এখন আছে? এই জন্য এই প্রশ্নগুলো আমাদের রয়ে গেল। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সময় তো শেষ হয়ে যাচ্ছে। আমি আমার এলাকার উন্নয়নের কথা বলতে চাই। আমি গত সেশনেও দাবি করেছিলাম যে ঢাকা থেকে নেত্রকোনা পর্যন্ত একটি আন্তর্জাতিক ট্রেনের জন্য আমি আপনার মাধ্যমে একটি ট্রেন চালু করার জন্য মাননীয় রেলমন্ত্রীর প্রতি দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় শ্যামগঞ্জে একটি উপস্বাস্থ্য কেন্দ্র আছে, যেটা 1915 সালে প্রতিষ্ঠিত। সেটাকে 25 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার জন্য আমি আজকে স্বাস্থ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার এলাকার যে পৌরসভার কথা দাবি আগেও করেছিলাম, আবারও আজকে নতুন করে আমি সেই পুনর্ব্যক্ত করছি। পূর্বধলার যে পৌরসভা, সেটা 2005 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠিত করেছিলেন। ফ্যাসিস্ট আমলে সেই পৌরসভাকে বাতিল করা হয়। সেই পৌরসভা আবার পুনঃপ্রতিষ্ঠার জন্য আমি আপনার মাধ্যমে দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার এলাকার রাস্তাঘাটের অবস্থা খুবই শোচনীয়। আমি এই জন্যে মাননীয় এলজিআরডি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ বরাদ্দ দিয়ে পূর্বধলার রাস্তাঘাটগুলোকে উন্নয়নের জন্য উনি আমাদেরকে সহযোগিতা করবেন। মাননীয় স্পিকার, শেষে আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে, আপনার মাধ্যমে সকল সংসদ সদস্যকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় রেলমন্ত্রী নেই, বাট মাননীয় রেল প্রতিমন্ত্রী আছেন। তিনিও নেত্রকোনার সন্তান। আশা করি আপনার বক্তব্য শুনেছেন।